নমস্কার বন্ধুরা, আমি আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি এই বিষয়ে আমি এর আগেও 4-5খানা ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করেছি। সেটাই হলো বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম নিয়ে আমি আপনাদের সামনে বেশ কয়েকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পেরেছিলাম এবং সেগুলিতে আপনাদের প্রচুর পরিমাণে আপনাদের কাছ থেকে আমি অভিনন্দন পেয়েছিলাম, সাড়া পেয়েছিলাম, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব আপনারা বারবার আমাকে করেছিলেন। তা আজ আমি আবার একটি বৃদ্ধাশ্রমের কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তবে আমি কিন্তু কোনো বৃদ্ধাশ্রমের প্রচার করছি না এখানে। আমি বৃদ্ধাশ্রম নিয়ে এই জন্যে বলি কারণ আমি নিজে বিভিন্ন বৃদ্ধাশ্রমে মাঝে মাঝে যাই, সেখানকার লোকজনদের সঙ্গে আমি কথা বলি। আমার উপজীব্য বিষয় হচ্ছে সেই সমস্ত বয়স্ক লোকেরা কেন বৃদ্ধাশ্রমে আছেন, তারা কি কারণে এসেছেন। বিভিন্ন লোকের বিভিন্ন রকম কারণ, মহিলা পুরুষ সবারই কোনো না কোনো কারণে তারা বৃদ্ধাশ্রমে এসে উপস্থিত হয়েছেন। তারা কীরকম আছেন এই সব নিয়ে তাদের সঙ্গে আলোচনা করি, তাদের কাহিনীগুলো আমি জানার চেষ্টা করি এবং সেগুলো মানুষের জীবনের ঘটনা, সেগুলো আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার, যাতে করে আপনারা প্র্যাকটিক্যাল কিছু ঘটনা জানতে পারেন। ঠিক সেই রকমভাবে আজ আমি একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বৃদ্ধাশ্রমে। সেই বৃদ্ধাশ্রমে একজন 85 বছর বয়স্ক একজন মহিলা রয়েছেন। আজ সেই বৃদ্ধাশ্রমে তার নাতি তার মাকে, অর্থাৎ তার বৌমা, সেই 85 বছরের বয়স্ক মহিলার যে ছেলের বউ, তার বৌমা, তাকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে তার ঠাকুমার কাছে। এই রকম একটা যুগের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি। তাই তার সেই বৃদ্ধার নাতি তার মাকে নিয়ে এসেছে তার ঠাকুমার কাছে বৃদ্ধাশ্রমে রেখে যাবে বলে। এই নিয়ে ঘটনার সূত্রপাত। তারপর দেখুন কি হয়। এবার সেই বৃদ্ধাশ্রমে এসেছে, এসো এসো বৌমা এসো, তা তোমার মালপত্র কোথায়? ও আপনার নাতি ওগুলো নামাচ্ছে। আচ্ছা আচ্ছা, বসো বসো। তা তুমি এসে গেছো দাদু ভাই, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ঠাম্মা দিব্যি আছি রে, দেখ না এই 85 বছর বয়সেও কেমন ফিটফাট আছি। সেটাই তো ভালো। হ্যাঁ, তা তো থাকতেই হবে। এই দেখ না এই বয়সে এসো সুগার নেই, প্রেসার নেই, কোলেস্টেরল নেই, দিব্যি হাটটাও চলছে। 2-4টে দাঁত পড়ে গেছে বটে, কিন্তু বেশিরভাগ দাঁতই এখনো জ্যান্ত আছে। আচ্ছা, সে তো বুঝতে পারছি তুমি এখন এভারগ্রিন। চল চল আমার ঘরে চলো, ওখানে গিয়ে বসি। তোমার ঘরটা তো বেশ বড় ঠাকুমা। এই দেখ এখানে 8খানা বেড লাগিয়ে নিয়েছি, আমরা শাশুড়ি আর বৌমা দুজনে এই ঘরে থাকবো। তাই তো তোমার দায়িত্ব আমি রেখে যাচ্ছি ঠাম্মা, জানি তুমি ঠাম্মা ঠিক সব সামলে নেবে। তাই মনে মনে ভাবলাম কি সুন্দর চিন্তাধারা আমার নাতির। 35 বছর বয়সে নিজের মায়ের দায়িত্ব নিতে পারছে না, তাই 85 বছরের ঠাকুমার কাছে বৃদ্ধাশ্রমে নিজের মাকে রেখে যাচ্ছে। সবাই মিলে দোতলার ঘরে এসে এলাম। সেখানে ঘরটা বেশ খোলামেলা, আলো বাতাস খেলে। জানলার ধারে আমার টেবিল, সেখানে আমার টেবিল ল্যাম্প, ল্যাপটপ, খাতা, বই এসব রয়েছে। বাহ, তোমার ঘরটা তো দারুণ ঠাম্মা, যেখানে সেখানে বাস করবো সেখানে কি দারুণ না হলে চরে দাদু ভাই? দাঁড়াও দাঁড়াও, আগে চা বলে দিই। পঞ্চাননকে ডেকে 3 কাপ চা পাঠাতে বললাম। পঞ্চানন চা দিয়ে গেল। তখন নাতি জিজ্ঞাসা করলো, আচ্ছা ঠাম্মা, তুমি জানতে যে আমি আজকে এখানে আসবো? হ্যাঁ জানতাম তো, রবিবার সন্ধেবেলা তুমি তো ফোন করেছিলে। হ্যাঁ, এক ভদ্রমহিলা ফোন ধরেছিলেন। হ্যাঁ, সেই ভদ্রমহিলা কে জানো তো? সে হচ্ছে তোমার এই ঠাম্মা। কেন, মানে তুমিই ধরেছিলে? আমাদের এই বৃদ্ধাশ্রমের ম্যানেজার বাবু সপ্তাহে 6 থেকে 9টা ডিউটি করে, রবিবার ছুটি, তাই কেউ না থাকলে আমি ফোন ধরি না। মানে আমি তো ইংরেজিতে কথা বলছিলাম, কিন্তু তুমি। হ্যাঁ দাদু ভাই, তুমি ঠিকই ধরেছো, আমি ইংরেজিতেই উত্তর দিয়েছিলাম। মানে তুমি বোধহয় জানো না, কিংবা জানলেও ভুলে গেছো, আমি ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পাস করেছিলাম, এমএতে ভর্তিও হয়েছিলাম। অবশ্য তখনই আমার বিয়ে হয়ে যায়। স্বামী, সংসার, সন্তান এসব সামলাতে গিয়ে এমএটা শেষ করা হয়নি। আমার নাতি তখন অবাক চোখে তাকিয়ে রইল, চা শেষ করলো, তারপর বলল, তাহলে আমি এবার উঠি ঠাম্মা, অফিস যাওয়ার সময় হয়ে গেছে, পরে আবার আসবো। এই বলে আমার নাতি, মানে আমার, সে, আমি তাকে ছোট্ট করে রাখি, সে বেরিয়ে গেল। আমি তিস্তা সেনগুপ্ত,
আমার 85 বছর বয়স, আজ থেকে প্রায় 25 বছর আগে, মানে যখন আমার 60 বছর বয়স, তখনই আমার পুত্র আর পুত্রবধূ আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলেন। তার 2 বছর আগেই আমার স্বামী গত হয়েছিলেন। যদিও আমার পুত্র তাতে সম্মতি ছিল না, কিন্তু পুত্রবধূ ঠিক করে নিয়েছিল আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তাই নিয়ে আমার বৌমার সঙ্গে তীব্র এবং পুত্রের সঙ্গে বিরোধও লেগেছিল। দিনের পর দিন অশান্তির ঢেউ বয়ে যেত বাড়িতে। আমি আমার পুত্রবধূর কাছে অসহ্য হয়ে উঠেছিলাম। আমার ছেলের পক্ষে অবশ্য এই দামে মেনে নেওয়া খুব মুশকিল হয়েছিল, কিন্তু দিনের পর দিন বাড়িতে অশান্তি আজ তার সহ্য হচ্ছিল না। তাই আমি নিজেই একদিন ছেলেকে ডেকে বললাম, দেখ, তুই আমাকে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে রেখে দে, সুখের চেয়ে বাবা শান্তি ভালো। তোর বাবা তো উচ্চ পদে চাকরি করতো, তাই আমি সচ্ছলভাবে নিজে চলার মতন আমি একটা পেনশন পাই, উইডো পেনশন তো পাই, ওতেই আমার বৃদ্ধাশ্রমের খরচ উঠে যাবে। তাই তুই সেইভাবেই ব্যবস্থা কর। সেই থেকে মানে 25 বছর ধরে আমি এই বৃদ্ধাশ্রমের বাসিন্দা। অবশ্য তাতে এক পক্ষে ভালোই হয়েছে, টাকা পয়সা নিয়ে কোনো অসুবিধে নেই, ছেলের কাছে আমাকে আর হাত পাততে হয় না। তাই সময় কাটানোর জন্য বই পড়া, লেখালেখির অভ্যেস করতাম। এর মধ্যে বৃদ্ধাশ্রমের একটা পাতানো নাতিকে আমাকে কম্পিউটার শিখিয়ে দিয়েছিল, আমার কিছু কিছু লেখা সে টাইপ করে দিত। এইভাবেই আমার লেখা আমি ফেসবুকেও পাঠাচ্ছিলাম। এইভাবে কিছু কিছু আমি আরম্ভ করলাম। যতদিন আমার কাছে আমার অভিজ্ঞতার ঝুলিটা তত ভারী হয়েছে, এবং কেউ কেউ আমার লেখাগুলো পড়ে প্রশংসাও করেছে। সেই সংখ্যা এখন অনেক হাজারে পৌঁছে গেছে। তারপর সাহস করে আমি কিছু কিছু লেখা এদিক ওদিকে ম্যাগাজিনে পাঠাতে আরম্ভ করলাম, কিছু কিছু ছাপাও হয়েছে। অতঃপর একটা সময়ে আমার একটা গল্পের বইও প্রকাশ হয়েছে। শুধু নিজের নাম বদলে আমি ছদ্মনামে লিখেছিলাম, সেখানে অন্য ছিল, তার নাম দিয়েছিলাম তিতাস। তাই আমি বাড়ির মানুষেরাও জানতে পারিনি যে আমি অল্প স্বল্প একটা ছোটোখাটো লেখিকা। আমার আগামী গল্পের বই সম্ভবত আবার প্রকাশিত হবে। ইতিমধ্যে আমার পুত্রবধূ আমার পায়ের কাছে এসে বসল, আমার পা স্পর্শ করে বলল, মা, আমি আপনার সঙ্গে অনেক অন্যায় করেছিলাম, আপনাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম। তখন আমার নিজের অপরাধ আমি নিজেই বুঝতে পারিনি, কিন্তু সেই একই ঘটনা যখন আমার জীবনে ঘটেছে, তখন আমি বুঝতে পারলাম আমি কতটা অপরাধ করেছিলাম। জানি না আপনি আমায় ক্ষমা করতে পারবেন কি না। তবু আমি আপনার পা ছুঁয়ে ক্ষমা চাইছি মা, ক্ষমা চাইছি। আমি আমার বৌমার মাথায় হাত রেখে বললাম, এসব থাক বৌমা, ক্ষমা করো। ক্ষমা একটা এক্সপায়ারি ডেট থাকে, আগেই পেরিয়ে গেছে। তাছাড়া ক্ষমা আমি করি বা না করি, তোমার নিজের উপলব্ধিতেই তুমি অনুতপ্ত হয়েছো, এটাই অনেক বড় কথা। তাই ওসব বাদ দাও। তাছাড়া 60 বছর বয়সে পরে আমার দ্বিতীয় জন্ম হয়েছে। এই বৃদ্ধাশ্রমে না এলে বোধহয় নতুন করে বাঁচার উপলব্ধিটা আমি বুঝতে পারতাম না। এখন তুমি অসহায়। আমার ছেলে যেহেতু বেসরকারি সংস্থায় চাকরি করত, ফলে পেনশন বা উইডো পেনশনের তোমার কোনো সুযোগ নেই। তোমার বৃদ্ধাশ্রমের খরচ চালানোর জন্য তোমাকে তোমার ছেলের কাছেই হাত পাততে হবে, জানি আমি। সেটাই তো লজ্জা। এর চেয়ে আমার মৃত্যুও ভালো ছিল। আপনার ক্ষেত্রে আপনার ছেলে কিন্তু আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে রাজি ছিল না, প্রবল আপত্তি করেছিল, কিন্তু আমার কারণে সেটা বাধ্য হয়। কিন্তু আমার ব্যাপারটা অন্য। আপনার ছেলের মৃত্যুর মাত্র 1 বছর পরেই আমার পুত্রবধূ আর পুত্র দুজনে মিলে আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগলো। আমার মতামতের কোনো দামই রইল না, তাই মেনে নিতে বাধ্য হয়েছি। বৌমা, দেখো বৌমা, আমার টেবিলে একটা বুদ্ধদেবের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ? আমি ওনার ভক্ত। গৌতম বুদ্ধের জীবনী ও দর্শন আমি পড়েছি, তাতেই জীবনের সার কথা আমি বুঝেছি। তাছাড়া তোমার আত্মোপলব্ধি হয়েছে, এটাই তো তোমার প্রায়শ্চিত্ত। আমি জানি না, আমাদের বাড়ির যখন শ্বশুরমশাই তৈরি করেছিলেন, তখন ওই বাড়িটা আমার নামে করেছিলেন, অর্থাৎ ওই বাড়ির আসল মালকিন হচ্ছে আমি। আমার অপু মানে আমার ছেলে যতদিন বেঁচে ছিল ওই ট্যাক্স দিত, ওর মৃত্যুর পর 2 বছরের ট্যাক্স বাকি পড়ে গিয়েছিল, আমি ক্লিয়ার করেছি। যেহেতু আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে আপত্তি করেছিল, তাই ওর জীবদ্দশায় আমি কোনো সমস্যার সৃষ্টি করিনি, কারণ এটুকু সান্ত্বনা ছিল যে আমার নিজের রক্ত আমাকে ভালোবাসত। কিন্তু এখন যখন বুঝলাম আমার নাতি তার ভাবনার বিপরীত, তাই এবার আমাকে একটু ব্যবস্থা নিতেই হবে। আমাদের বৃদ্ধাশ্রমে নিরঞ্জন সাহা নামে একজন অ্যাডভোকেট থাকেন, তার সঙ্গে আমি একটু পরামর্শ করব।
দুই হচ্ছে উকিলের চিঠিটা পেয়ে আমার নাতি অর্থাৎ ছোট্টু তার মাথায় বজ্রাঘাত হলো। জানতোই না যে বাড়িটা তার ঠাকুমার নামে, এসব নিয়ে কোনোদিন সে ভাবেও নি। ওর ধারণা ছিল ঠাকুরদা বাড়ি করেছিল মানে ঠাকুরদার নামে, কিন্তু এখন ভাবনাটা ওর মাথায় একটা ঝড় তুলে ফেললো। পরের দিন সে ছুটে এলো আমার কাছে বৃদ্ধাশ্রমে। ঠাম্মা, ঠাম্মা তুমি এ কি করেছো ঠাকুমা, তুমি কি করেছো ঠাম্মা? যা করা উচিত তাই করলাম দাদু ভাই। তুমি আমাদের বাড়ি থেকে ছেড়ে দিতে বলেছো, আমরা যাব কোথায়? শুনেছি তুমি নিউ টাউনে একটা ফ্ল্যাট বুক করেছো, অনেক টাকা অ্যাডভান্স করেছো, বাকিটা ইএমআইতে তুমি ঠিক শোধ করবে। আমি ঠিক বলছি তো? না মানে তুমি কি করে জানলে? দেখো, 30 বছর আগে হলে আমি বলতাম আমার একটা অ্যাক্টিভ অ্যান্টেনা আছে, কিন্তু এখন তো অ্যান্টেনার যুগ নেই, তাই বলি ভেবে নাও আমার অনেকগুলো ভার্চুয়াল সিসি ক্যামেরা আছে, তাই দিয়েই আমি সব দেখতে পাই। মানে মানে তোমার কাছে সিগারেট আছে দাদু ভাই, দাও তো একটা সিগারেট খাই। কি বলছো ঠাকুমা, তুমি সিগারেট খাবে? হ্যাঁ, কলেজে পড়ার সময় অনেক আগ্রহ নিয়ে আমি কয়েকবার সিগারেট খেয়েছিলাম, কলেজের ছেলে বন্ধুরা আমাকে খাইয়েছিল। তারপর ধরো তোমার দাদুর থেকে নিয়েও মাঝে মাঝে দু একবার টান মেরেছি, দিব্যি লাগে, মাথাটা বেশ পরিষ্কার হয়ে যায়। একথা শুনে নাতি তো হতভম্ব হয়ে আমাকে সিগারেটের লাইটারটা ধরিয়ে দিল। আমি সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললাম, পুরুষরা যা পারে আমিও কিন্তু তাই পারি। পুরুষরা সিগারেট খেলে তোমার স্বাভাবিক বলে মনে হয়, আর তোমার ঠাকুমা খেলে তুমি অবাক হচ্ছ কেন? না না, তা নয়, আমাদের দেশে মানে তুমি মাঝে মাঝে মদ্যপান করো, তোমার বউকে খাইয়েছো কোনোদিন, হ্যাঁ তাই না? মানে মানে তোমার এক ক্লাসের বন্ধু নিবারণের স্ত্রীর সঙ্গে তোমার একটা সামাজিক নিয়ম বহির্ভূত সম্পর্ক আছে, সেটা নিবারণ জানে না, তোমার বউও জানে না। কি ঠিক বলছি তো? ঠাকুমা তুমি এসব কি বলছো ঠাকুমা? তাহলেই বুঝতে পারছো, তোমার সব খবরই আমি রাখি, তুমি নিজের কাছে নিজে সৎ থাকতে পারো নি। আচ্ছা এবার বলো তো দেখি, তোমার বউ কারোর সঙ্গে সম্পর্কে যদি জড়িয়ে পড়ে জানতে পারলে তোমার কেমন লাগবে? ঠাম্মা এসব তুমি কি বলছো? তুমি ভাবছো অন্যেরা কিছু অন্যায় করলে সেটা খারাপ, কিন্তু তুমি নিজে করলে সেটা ঠিক। তাই যেমন বলছি তেমনই করো, বাড়িটা ছেড়ে দাও, নিজের ব্যবস্থা নিজে করে নাও। পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে রংবাজি করো না। রংবাজি? হ্যাঁ হ্যাঁ রংবাজি, আমি আরো খারাপ কথা জানি, গালাগালও জানি, ব্যবহার কিন্তু আমি করছি না। ছোট্টু কিছুক্ষণ কি ভাবলো, তারপর দৃঢ় চোখে আমার দিকে তাকিয়ে বলল, ঠাম্মা আমি যদি বাড়ি না ছাড়ি কি করবে তুমি? কেস করবে? না দাদু ভাই, অত বোকা আমি নই। কেস করলে সেই কেস 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর লেগে যেতে পারে, অত সময় তো আমার হাতে নেই। তাহলে তাহলে আমিও বাড়ি ছাড়বো না দাদু ভাই। বিয়ের পরে আমি যখন সেনগুপ্ত বাড়িতে এসেছিলাম তখন আমি ছিলাম তরল অবস্থা, মানে লিকুইড স্টেট, তাই যে পাত্রে রাখা হতো সেই পাত্রের আকারই ধারণ করতে হতো। শ্বশুর শাশুড়ির কাছে তাদের মতামত আকার, স্বামীর কাছে তার আকার, শ্বশুর বাড়ির আত্মীয়দের কাছে নতজানু আকার। কিন্তু এই বৃদ্ধাশ্রমে আসার পর আমার নবজন্ম হয়েছে, আমি নিজেকে কঠিন করেছি, যাকে বলে সলিডাইফিকেশন। এখন আমার নিজস্ব মানসিক গঠন আছে। তুমি বলছো বাড়ি ছাড়বে না, বেশ তাহলে বাকিটা শুনে নাও। আমাদের এলাকার কাউন্সিলরের ভাই নবীন দত্ত প্রমোটারি করে, ভাবছি বাড়িটা ওকেই দেব। 4 কাঠা জমি সহ বাড়ি, ও ওখানে একটা ফ্ল্যাট তুলবে। আর তুমি জানো নিশ্চয়ই নবীন দত্ত লোকটা ভালো নয়, গুন্ডা মস্তান টাইপের, নিজের স্বার্থে ও সব রকম বেআইনি পথ ব্যবহার করে। তার উপর কাউন্সিলরের ভাই, বুঝতেই পারছো রাজনৈতিক মদত পাবে। তুমি কিচ্ছু করতে পারবে না। ঠাম্মা এসব তুমি কি বলছো ঠাম্মা? এটা তো তুমি আমাকে থ্রেট দিচ্ছ, ধরে নাও তাই। যে ছেলে নিজের ইচ্ছায় নিজের মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে তার জন্যে এছাড়া আর কোনো গত্যন্তর নেই। টাকাটা পেলে তোমার মাকে আর তোমার কাছে হাত পাততে হবে না, আমি সব সামলে দেব। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। পুত্রবধূরা অনেক আগেই শাশুড়িদের পছন্দ করে না, কিন্তু পুত্রও যদি একই রকম ব্যবহার করে তাহলে বুঝতে হবে সেই পুত্র আসলে কুপুত্র। ছোট্টু আড়ালে গিয়ে ওর বউয়ের সঙ্গে ফোনে কিসব কথা বললো, আলোচনা করলো, তারপর বলল, ঠিক আছে আমার বউ আসছে, তোমার সঙ্গে কথা বলবে। বেশ আসুক। ঘণ্টাখানেকের মধ্যেই নাচ বউ এসে হাজির হলো, কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে বসলো। বুঝলাম নাটক বেশ জমে গেছে। তারপরে
নাতি আর নাতবউ মিলে আমার কাছে ক্ষমা চাইল, ওরা ভুল করেছে ইত্যাদি নানান রকমের ব্যাখ্যা দিল। নিজের শাশুড়ির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল। তারপর বলল, মা, ঠাম্মা, তোমরা বাড়ি ফিরে চলো, আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, এইরকম ভুল আমরা আর জীবনে করব না। তখন নাতি আর নাতবউ দুজনকেই বললাম, আমি এই মুহূর্তে কিছু ভাবতে পারছি না, তাই এখন এই আলোচনা বন্ধ করলাম। আমাকে 1 মাস ভাবার সময় দাও, তারপর ঠিক করব কি করা উচিত কি উচিত নয়। তোমরা আপাতত 1 মাস ওই বাড়িতে থাকো, এর মধ্যে আর আমাদের জ্বালাতন করতে এসো না। 1 মাস পরে আমি তোমাদের ডেকে শেষ সিদ্ধান্তটা জানিয়ে দেবো। আচ্ছা, এখন এসো, ভালো থেকো। এই 1 মাসের মধ্যে আইনসম্মত যা যা করার সবে আমি করলাম। বৌমা শুধু বলল, আমি একইভাবে শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম। আমার ছেলে বৌমা যা করেছে সেই একই অপরাধ আমিও করেছিলাম, তাই শাস্তি আমারও প্রাপ্য। হ্যাঁ, তুমি যেটা করেছিলে সেটাও অপরাধ, কিন্তু যেহেতু সেই ঘটনা অনেক আগেকার, তাই ওটাকে আর ফিরিয়ে আনা যাবে না, কারণ সময় থেমে থাকে না। কিন্তু এখন যেটা করছি আমি, সেটা হচ্ছে বর্তমান, এটাকে উল্টে দেওয়া যায়। আর তোমার জন্য শাস্তি তো থাকলোই, তোমার বাকি জীবনের অনুতাপ আর অপরাধ বোধ। 1 মাস পূর্ণ হওয়ার আগেই নাতি আর নাতবুকে ফোন করে ডাকলাম। ওরা এলো, মুখে অনুতাপের ছায়া, যদিও জানি এই অনুতাপটা লোক দেখানো মেকি। নাতি আর নাতবউ একযোগে বলল, মা, ঠাম্মা, তোমরা বাড়ি ফিরে চলো। আমি বললাম, দাদু ভাই, আমার জন্য তোমরা ভেবো না, আমি খুব ভালো আছি। এই বৃদ্ধাশ্রমের প্রতিটি মানুষ আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, আর সেটা আমি পেয়েছি শুধুমাত্র আমার মানবিকতার জোরে, আইনের জোরে নয়। তাছাড়া আমার 2 পাতানো নাতি নাতনি এখানে আছে, ওরা আমাকে খুব ভালোভাবে দেখে, আমাকে সব ব্যাপারে হেল্প করে। এই যে কম্পিউটার শিখেছি ওদের জন্যে, ওরা নিয়মিত আমার খোঁজ খবর নেয়, সব রকমভাবে আমার পাশে থাকে। তাই ওরাই এখন আমার আসল নাতি নাতনি। তাই আমি আর বাড়ি ফিরে যাওয়ার কোনো কারণ দেখছি না। তবে হ্যাঁ, এবার আমি আসল কথাটা বলি। বাড়িটা আমার নামে ছিল, এখন সেটা আমার বৌমার নামে ট্রান্সফার করে দিয়েছি আমি। এখন ওই বাড়ির মালিক হচ্ছে আমার বৌমা। আর তোমরা যদি ওই বাড়িতে থাকতে চাও, তাহলে তোমার মায়ের আশ্রিত হয়ে থাকতে হবে। কোনো রকম উল্টোপাল্টা হলে কিন্তু বিপদ তোমাদেরই। তাছাড়া আমার শারীরিক অবস্থা দেখে বুঝতেই পারছো, আমি এখনও বেশ কিছুদিন বেঁচে থাকবো। তাই তোমরা কোনো রকম চালাকি কিন্তু করার চেষ্টা করবে না। আর এটাও জেনে গেছো যে তোমাদের সব রকম খবর কিন্তু আমার নখ দর্পণে থাকে। যাও, তোমরা মাকে নিয়ে যাও, একসঙ্গে থাকো, এটাই হচ্ছে আমার অর্ডার। কথা শোনার পর আমার নাতি নাতনি তার মাকে নিয়ে আনন্দ করে তার বাড়িতে ফিরে গেল। এবং পরে খোঁজ নিয়ে জানলাম, আমার বৌমা, অর্থাৎ আমার নাতি নাতবউ আমার বৌমাকে খুব ভালোভাবে যত্ন করে রেখেছে। এই যে ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, এই ঘটনাটি আমি এক জায়গা থেকে পেয়েছিলাম। যদিও আমি নিজেও এই ধরনের ঘটনার সঙ্গে খুব যুক্ত। এই ঘটনাটি পেয়েছিলাম যার কাছ থেকে, তার নাম জয় সেনগুপ্ত। তাই জয় সেনগুপ্তকে আমি অজস্র ধন্যবাদ জানাচ্ছি এইরকম একটি ঘটনা আমার কাছে পাঠানোর জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন।